আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জ্বালানি সাশ্রয় রবিবার থেকে অফিস সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত। ছুটির দিনেও পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষা। যৌথ অভিযানে চট্টগ্রাম ও মেহেরপুরে বিপুল পরিমাণ তেল জব্দ। মজুত শেষের আগেই আসবে নতুন উৎসের জ্বালানি সংসদকে জানালেন মন্ত্রী। এক সপ্তাহের মাথায় ফের চালু, অনিয়মের অভিযোগে বন্ধ ডায়াগনস্টিক ও হাসপাতাল। পুরো দমে চালু ল্যাবসহ অন্যান্য কার্যক্রম, জানা নেই দাবি অধিদপ্তরের। হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে এই পর্যন্ত ৩ শিশু মৃত্যু। রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। রংপুরে রোগের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে শিশুরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বৈশ্বিক জ্বালানি সংকটের মুখে বাংলাদেশের বিরূপ প্রভাব মোকাবেলায় অফিস সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে সরকারি বেসরকারি অফিসের সময় কমানো হয়েছে ১ ঘন্টা। পরিবর্তন এসেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মার্কেট পরিচালকের সময়। স্কুলগুলোর বিষয়ে সিদ্ধান্ত আসবে রোববার। সংসদ ভবনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকের পর এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সংসদ সচিবালয়ে শুরু হয় মন্ত্রিসভা। প্রায় ৩ ঘন্টার বৈঠকে আলোচনা হয় বিভিন্ন ইস্যু। সবচেয়ে বেশি সিদ্ধান্ত নেওয়া হয় জ্বালানি সাশ্রয়ে। পিচ্ছতা সাধন ও সংকট মোকাবেলায় সরকারি বেসরকারি অফিসের সময় কমানো হয়েছে ১ ঘন্টা। সব মার্কেট বন্ধ হবে সন্ধ্যা ৬টায়। ব্যাংকে লেনদেন চলবে ৩টা পর্যন্ত। এসব বিষয়ে কঠোর মনিটরের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। সরকারি বেসরকারি সকল অফিস ৯টা থেকে ৪টা চলবে। ব্যাংকিং গুলো চলবে আওয়ার্স ৯টা থেকে ৩টা পর্যন্ত। ৪টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি ঠিক করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বলা হয়েছে মন্ত্রণালয়কে। রবিবার জানানো হবে নির্দেশনা। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ। সরকারি খরচে প্রশিক্ষণ বন্ধ রাখার সিদ্ধান্ত এসেছে বৈঠকে। যে কোনো উৎসব বা অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। এছাড়া সভা, সেমিনারে আপ্যায়ন ব্যয় 50% হ্রাস করা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের, সেটা আরো 30% কমানো হচ্ছে। ইকোনমি তো অনেক জটিল, সেগুলোর ভিতরে আর কি কি জিনিস করা যায় সেগুলোর জন্য সরকারের প্রচেষ্টা আরো অব্যাহত থাকবে। বর্তমানে দেশের প্রায় 80% জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। এই নির্ভরতা কমাতে বিকল্প উৎস থেকে জ্বালানি আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের নানা পদক্ষেপের পরও কাটছে না জ্বালানি তেলের সংকট। রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। কোথাও পাম্প বন্ধ, কোথাও সীমিত পরিমাণে বিক্রি চলছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে আসবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে আমরা যেতে চাই রাজধানীর নিকুঞ্জতে। সেখানে রয়েছেন সহকর্মী এম এ আজিজ। আজিজ, গ্রাহকরা ঠিকমতো তেল পাচ্ছেন কিনা এই বিষয়ে একটু জানাবেন। আর ডিপো থেকে পাম্পের সরবরাহ এখন কেমন দেখছেন? ধন্যবাদ মারফি। আমি এই মুহূর্তে আছি নিকুঞ্জ মডেল ফিলিংস সার্ভিস সেন্টারে। এখানে সকাল থেকেই আমি দীর্ঘ সারি দেখতে পাচ্ছি যানবাহনগুলোর। তারা কেউ অনেকে গত রাতে এসেছেন, অনেকে ভোরবেলা এসেছেন, এসে এখানে লাইন ধরেছেন। আমি সেই লাইনটি দেখেছি এই নিকুঞ্জ ২ নম্বর গেটের এখানে আছে আমি, যে লাইনটি চলে গেছে নিকুঞ্জ ১ নম্বর গেটে। তো এখানে যারা এসেছেন সকালবেলায় বা গত রাতে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে যারা আসছেন, আপনি কখন এসেছেন এবং তেল পেয়েছেন? এসেছে সকাল ৫টা, না তেল ১২টার সময় দিবে। আপনি কখন এসেছেন, তেল পেয়েছেন কিনা? ভোর ৫টা আসছি না। মারফি, আপনি দেখছিলেন যে এখানে যারা এসেছেন ওনারা জানাচ্ছেন যে তেল তারা এখনো পাননি। তবে আমি পাম্পে যারা আছে দায়িত্বরত তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে তাদের গাড়িগুলো নারায়ণগঞ্জের ডিপোতে গেছে। সেখানে ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জে যে 4টি ডিপো আছে, যমুনা এবং পদ্মার, সেখানে তারা তেল আনতে গেছে এবং সেই তেলবাহী লরিগুলো দুপুর নাগাদ হয়তো ফিরে আসবে এই সার্ভিস সেন্টার, এবং তারপরে এখানে আনলোড করার পরেই মূলত তেল দেয়া শুরু হবে। তবে তার যানবাহনের যে দীর্ঘ সারি আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রাইভেট কারের পাশাপাশি মোটরসাইকেল চালকরাও ভোর থেকে এসে এখানে লাইন দিয়েছেন। তারা যেটি জানিয়েছেন যে তারা সকাল থেকে এসে লাইন দেওয়ার কারণ মূলত যত আগে তারা লাইন দিতে পারবেন, সিরিয়ালে থাকতে পারবেন, তত আগেই তারা তেল পাবেন। এর পাশাপাশি যারা পেছনের দিকে আছেন তারা খুব আশঙ্কায় আছেন যে তারা আসলে তেল পাবেন কিনা, কারণ যে পরিমাণ তেল এখন ডিপো থেকে আসছে সেটি হয়তো শেষ পর্যন্ত অনেকে না পেয়ে তাদেরকে ফিরে যেতে হয়, অথবা আগামীকালের জন্য, পরের দিনের জন্য তাদেরকে এখানে সিরিয়াল ধরতে হয়। আমরা যদি বলি ঢাকার যেরকম চিত্র, জেলা পর্যায়গুলোর চিত্র তার চেয়ে ভয়াবহ। আমরা যদি একটু দেখাতে চাই কুড়িগ্রামের মোটরসাইকেলের সারি
দাঁড়িয়ে আছে, এটা শুরু আছে, শেষ নেই। কেননা প্রায় মাইলের পর মাইল যদি আমরা বলি, লোকজন গতকাল রাত 11টা থেকে এই সারিতে দাঁড়িয়ে রয়েছে। 7 দিনও যায়নি, স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে বন্ধ ডায়াগনস্টিক ও হাসপাতাল আবারও খুলেছে, চলছে পুরো কার্যক্রম। ঢাকা মেডিকেলের পাশে চানখারপুলে এই 4টি বেসরকারি ডায়াগনস্টিক ও হাসপাতাল খোলার বিষয়টি জানেই না স্বাস্থ্য অধিদপ্তর। একে মারাত্মক অপরাধ বোঝে তারা। 25 মার্চ 2026 রাজধানীর চানখারপুলের 7টি প্রতিষ্ঠানে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। নানা অনিয়ম পাওয়ায় বন্ধ করে দেওয়া হয় 5টি। হাসপাতালে কার্যক্রম বন্ধ করেছি। সপ্তাহখানিক পরে আবারও সেই প্রতিষ্ঠানগুলোতে যাওয়া যায়। এই দিকে গিয়ে দেখা যায় পুরোপুরি চালু আছে ল্যাব। ঢাকা মেডিকেল থেকে আসা রোগীরা অপেক্ষা করছেন রিপোর্টের জন্য। চালু আছে অন্য সব সেবাও, অথচ 7 দিন আগেই এটি বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। করা হয় লাখ টাকা জরিমানা। আমার রিপোর্টটা ইমার্জেন্সি দরকার ছিল, তাই এখানে এসে করাইছে। এখানে আসছি রিপোর্ট নিতে, রোগী নিচ্ছে, এটা ল্যাব। আপনাদের এই ল্যাব তো সরকার বন্ধ করে দিয়েছে, তারপরে আপনারা কিভাবে কার্যক্রম চালাচ্ছেন? এই ব্যাপার তো আমি জানি না, উপরে কর্তৃপক্ষ জানেন। জরিমানা হয়েছে, আমরা জরিমানা দিয়েছি, পে করছি এবং আমরা সংশোধন করে সে কার্যক্রম চালাইতেছি। অথেন্টিকের হাসপাতাল কার্যক্রম বন্ধের নির্দেশনা ছিল, সেটিও চলছে। বরং আগের চেয়ে রোগী ভর্তি আরও বেড়েছে। পাশের আরও 2টি প্রতিষ্ঠানেও একই চিত্র। ঢাকা ডায়াগনস্টিকে গিয়েও পাওয়া গেল রোগী। প্রতিদিন 30টির মতো পরীক্ষা করছেন তারা। পিওর ডায়াগনস্টিক সেন্টারও খোলা, বিভিন্ন পরীক্ষা করাতে এসেছেন রোগীরা। ল্যাবে পাওয়া গেল চিকিৎসকের সিল দেয়া জরুরি রিপোর্ট। সেই চিকিৎসককে ফোন করলে ভিন্ন কথা বলেন তিনি। হঠাৎ করে চট্টগ্রামে হামের প্রাদুর্ভাবের চাপ বাড়ছে সরকারি বেসরকারি হাসপাতালে। এখন পর্যন্ত উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 3 শিশুর, ভর্তি আছে 90 জনেরও বেশি। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে 8 জনের। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছে শিশুরা, বেশিরভাগের বয়স 15 মাসের নিচে। মাত্র 6 মাস 15 দিন বয়সী এই শিশুকে কর্ণফুলীর চরলক্কা থেকে 7 দিন আগে এনে ভর্তি করা হয় চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে। হাম শনাক্ত না হলেও রয়েছে প্রায় সব উপসর্গ। 16 তারিখ বাড়িতে গেছি, এরপর আবার কিছুদিন পর দেখতেছি কাশিটা বেড়ে গেছে, আবার জ্বর বেড়ে গেছে। এরপর থেকে 26 তারিখ থেকে 25 থেকে 26 তারিখ পর্যন্ত জ্বর ছিল। চট্টগ্রামের এই বেসরকারি হাসপাতালের পৃথক সেফটি কর্নারে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে 6 শিশু। চট্টগ্রামের অন্যান্য বেসরকারি হাসপাতাল ক্লিনিকের চিত্রও একই। সংক্রমণ বাড়তে থাকায় সচেতনতার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাম কর্নারেও ভর্তি রয়েছে 1/2 শিশু। আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এসব শিশুর অধিকাংশের বয়স 15 মাসের নিচে, বেশিরভাগই টিকা না পাওয়া। হাম কোনো মারাত্মক রোগ না, হামের কিছু কমপ্লিকেশন আছে। একটা কমপ্লিকেশন হলো যে ওটা নিউমোনিয়া হয়ে বাচ্চা খারাপ হয়ে যেতে পারে, ওইটাই। সুতরাং গায়ে র্যাশ এবং জ্বর মানে এটা আতঙ্কিত হওয়ার কিছু নাই। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এখন